মৎস্য খাতে কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। কিশোরগঞ্জে 14 ব্যক্তিকে পদক প্রদান প্রধানমন্ত্রীর। গোপালগঞ্জ হাসপাতালে দুর্ভোগের শেষ নেই। ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বন্ধ ওষুধ সরবরাহ। হবিগঞ্জের তেঘরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত 15 জন। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে আছে শারমিন মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হলে মৎস্য খাতে বহু মানুষের কর্মসংস্থান করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের কটিয়াদীতে মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সারা দেশের 14 ব্যক্তিকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন তারেক রহমান। সারা দেশে 16 লাখ নারী ও 2 কোটি মানুষ মৎস্য খাতের উপর নির্ভরশীল জানিয়ে প্রধানমন্ত্রী মৎস্য চাষিদের কৃষক কার্ডের আওতায় আনার আশ্বাস দেন। এর আগে পাকুন্দিয়ার জনসভায় চলমান জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী সরকারকে দায়ী করেন সরকার প্রধান। বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দেওয়া হবে। সরকার দেশের সর্বাধুনিক প্রযুক্তির তথ্য কমপ্লেক্স তৈরির কাজ চালাচ্ছে। দুপুরে বরিশালে এক অনুষ্ঠানে এমনটা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই ধরনের নানান রকম একটা বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ। যারা পালিয়ে যায় তারা আর দেশে ফিরতে পারে না, গাজীপুরে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। এটা হওয়া কখনোই সম্ভব না। এখনো অনেকে বলেন যে না, তার আমলেই তো ভালো ছিল। ফ্যাসিবাদের লোকরা তো এখনো আছেন বিভিন্ন জায়গায়, তারা তো ঘোরাফেরা করছেন। ইতিহাসের ছাত্র হিসাবে শুধু একটু বলতে চাই, এই ধরনের পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হয় না। ধুকে ধুকে চলছে গোপালগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতাল। চিকিৎসকের তীব্র সংকট এখানে। তার উপর দালালের দৌরাত্মে বাইরের ক্লিনিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে রোগীদের বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অবস্থা আরও নাজুক। পর্যাপ্ত জনবল তো নেই, বন্ধ ওষুধ সরবরাহ। গোপালগঞ্জের প্রায় 12 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল জেলার 250 শয্যার জেনারেল হাসপাতাল। আশপাশের জেলার মানুষও সেবা নিতে আসেন এখানে, অথচ 66টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র 32 জন। রয়েছে সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট। চিকিৎসক সংকট ছাড়াও আছে অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগ। রোগী ও স্বজনদের দাবি, বাইরের ক্লিনিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য করা হয় তাদের। ডাক্তার একবারে আসে, ভালো মতন দেখেন অবশ্যই। আর বাথরুমের অবস্থা খুবই খারাপ। প্রাইভেটে আসতাম তাহলে তো ডাক্তার যদি ভালোভাবে দেখতো। হয়তো এখান থেকে সেই ফিডব্যাকটা পাচ্ছে না, যার কারণে আজকে ধরেন টেস্ট দেখাচ্ছে, কালকের জন্য অপেক্ষা না করে আবার বিভিন্ন দালাল চক্র আছে, তারা দেখা যাচ্ছে ধরেন ওই ক্লিনিকগুলাই রোগীর সংখ্যা আপনি গিয়ে দেখতে পারেন। প্রত্যেকটা ক্লিনিকে প্রচুর পরিমাণে এই রোগীগুলো ম্যাক্সিমামই হসপিটাল থেকেই যায়। জানতে চাইলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময় সময় আমরা জানাচ্ছি যে আমাদের এই পদগুলো যেন পূরণ করা হয়, যাতে আমরা জনগণের সেবাটা সুন্দর করে দিতে পারি। দালাল চক্র বন্ধের জন্য আমরা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এদিকে ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই পর্যাপ্ত জনবল, বন্ধ ওষুধ সরবরাহ। আবার অপারেশন থিয়েটার থাকলেও নেই অ্যানেস্থেশিয়ার চিকিৎসক। অ্যাম্বুলেন্স আছে ঠিকই, কিন্তু নেই চালক। বড় ডাক্তার সে থাকে না, আবার জুনিয়র এরকম থাকে,
তার দ্বারা ভালো চিকিৎসা আমরা পাই না। অনেক সময় ওষুধ থাকে না। নিয়ে যাবেন, ওনারা বললো কি যে বাচ্চাদের এখান তো দেখানো হবে না, এটা মেডিকেলে নিয়ে ভর্তি করতে হবে বা মেডিকেলে নিয়ে যান। এই আমরা এখন মেডিকেলে নিয়ে যাচ্ছি। ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দীর্ঘ 2 মাস পর্যন্ত কোনো ঔষধ সাপ্লাই নেই সরকারিভাবে। আমাদের নাই এখন নিরাপত্তা প্রহরী নাই, আয়া নাই, পিওর নাই। এটার জন্য আমরা অনেক আমাদের কাজে অনেক হচ্ছে, সমস্যা হচ্ছে। শিগগিরই প্রতিষ্ঠানটিতে লোকবল নিয়োগের আশ্বাস কর্তৃপক্ষের। আগামীতে হয়তো নিয়োগ কার্যক্রম চালু হলে এবং যদি আমাদের অফিসে আরও কয়েকটি পদ সৃজন হয়, তাহলে ওই পদে যদি আমাদের দুর্নীতি জনগণ পায়, তাহলে সেবার মানে আরো ত্বরান্বিত হবে। মাত্র 2 জন অফিস সহায়ক ও 3 জন পরিদর্শক নিয়ে চলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। মাফতুহা মিলি, চ্যানেল 24। দর্শক, নীলফামারীর স্বাস্থ্যসেবার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রায়হান সবুক্তগিন। রায়হান, আমরা যেমনটি জানছিলাম দেশের বিভিন্ন জেলাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকলেও মান নিয়ে রয়েছে অভিযোগ। নীলফামারীর অবস্থা জানাবেন। নীলফামারীতে চিকিৎসা ব্যবস্থাপনাটাই একরকম ভঙ্গুর অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যদি বলতে পারা যায় যে এখানে উন্নয়ন, যে গত 10 বছর 15 বছর 20 বছর এরকম একটা সময়ে যে উন্নয়নগুলো হয়েছে, আমরা জেনেছি যে নীলফামারীতে 100 বেডের যে সদর হাসপাতাল রয়েছে সেটিকে 250 বেডে রূপান্তর করা হয়েছে। 50 বেডের যে হাসপাতালগুলো রয়েছে সেটিকে 100 বেডে রূপান্তরের যে প্রক্রিয়া সেগুলো নিয়ে ঘোষণা হয়েছে। আমরা জেলাবাসী সবাই জানি যে এগুলো 100 বেডের হাসপাতাল, কিন্তু এই হাসপাতালগুলো আসলে 50 বেড বা 100 বেড বা 250 বেড কোনোটাতেই গিয়ে তার মানে গিয়ে পৌঁছায়নি। আমি এখানে বলতে চাই যে কর্তৃপক্ষ উন্নয়ন বলতে যে কথাটা বুঝেছে শুধুমাত্র জায়গা বাড়ানো বা বেড সংখ্যা, আসন সংখ্যা বাড়ানো। তারপরেও এখানে রুগীর চাপে কিন্তু মানুষকে নিচে আসতেছে, নিচে একদম ফ্লোরে শুয়ে থাকতে হচ্ছে, চিকিৎসা পেতে নানা রকমের ভোগান্তি হচ্ছে। এর প্রধান কারণটা হচ্ছে যে আমরা যখন দেখছি যে এখানে উন্নয়ন বলতে যে যারা চিকিৎসা দেবে বা চিকিৎসার সহযোগিতা, চিকিৎসার ক্ষেত্রে যারা সহযোগিতা করে সেই পদগুলোতে লোকজন নেই। নীলফামারী পুরো জেলা জুড়ে প্রায় 168 জন ডাক্তারের পোস্ট রয়েছে, 87টা পোস্টে ডাক্তাররা কর্মরত রয়েছেন এবং 81টা পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে। এই যে অর্ধেক মতন ডাক্তার আর চিকিৎসক আসলে নেই, এই ঘাটতিটা কিভাবে পূরণ হবে? এর পাশাপাশি চিকিৎসকদের সহায়তা করবার জন্য যে পদগুলো দরকার, এক্স রে ম্যান বা অন্যান্য যে পদগুলো দরকার, সেই পদগুলো কিন্তু কোনোভাবেই এইখানে পূরণ করা নেই। যতগুলো পদ রয়েছে তার প্রায় অর্ধেকই খালি রয়েছে। জুনিয়র যে কনসালটেন্ট, মেডিকেল কনসালটেন্ট বলে যে পোস্টটা রয়েছে যে চিকিৎসকদের সহায়তা করবার জন্য, সেখানে আমরা দেখেছি যে 49টা পোস্ট রয়েছে, শুধুমাত্র 14 জন কর্মরত রয়েছে, 35টা পদ কিন্তু খালি। ফলে এই যে বড় সংখ্যক যে লোকবলের যে অভাব রয়েছে, সেই লোকবলের অভাব পূরণ করা সম্ভব না। এর পাশাপাশি ভয় রয়েছে। আমরা যখন হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলতে গিয়েছি বা হাসপাতালে ভিডিও ধারণ করতে গিয়েছি, হাসপাতালের বিভিন্ন তথ্য যখন জানবার জন্য আমরা আসলে এখানে হাসপাতালে এসেছি। এটা শুধু এই হাসপাতাল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর ডোমার হাসপাতালে। এই হাসপাতালটার অবস্থা এরকম যে এখানে একটি এই হাসপাতালটির নতুন একটি অ্যাম্বুলেন্স রয়েছে, কিন্তু তার ড্রাইভার নেই। ফলে এই পদ্ধতিটা উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নটা আসলে কোনো কাজেই লাগবে না রোগীদের। এই একই রকম পরিস্থিতি কিন্তু এক্স রে বা ইসিজি মেশিন বা অন্যান্য সবকিছুর ক্ষেত্রে। আমরা যদি এই বিল্ডিংটাতে দেখি, যে আমরা যতটুকু জানতে পেরেছি যে নীলফামারী জেলার সকল ধরনের যে হাসপাতাল, সদর হাসপাতাল বা উপজেলা পর্যায়ের যে হাসপাতাল বা অন্যান্য কুষ্ঠ হাসপাতাল রয়েছে নীলফামারীতে, সবখানে উন্নয়নের এই ভঙ্গুর দশাটা দেখা গিয়েছে। এবং একই সঙ্গে চিকিৎসকরা, কর্মকর্তারা যারা তাদের সমস্যার কথাগুলো সাংবাদিকদের বা ঊর্ধ্বতন মহলে বলবেন, সেক্ষেত্রে ভয় রয়েছে। আমরা যখন সাংবাদিক হিসাবে প্রশ্ন করতে গিয়েছি, তারা বলেছে অনেক ইনফরমেশনই, তথ্যই তারা দিয়েছে, আসলে অধিকাংশ তথ্যই তাদের কাছ থেকে জানা, কিন্তু ক্যামেরার সামনে কথা বলবার মতন সাহস এটা তাদের নেই। বলছে যে এটা বলতে গেলেই অন্যদের হচ্ছে, যারা কথা বলছে তাদের কি ধরনের সেই সংকটগুলো কিন্তু বলছে। সবকিছু মিলে বলতে পারা যায় যে এখানে রোগীদের ভোগান্তি আছে। এই সংকট আসলে মোকাবেলা না করলে এই ভঙ্গুর পরিস্থিতির মধ্যে দিয়ে কোনোভাবেই উত্তরণ সম্ভব নয়। এটাই হচ্ছে ভোগান্তি জারু আছে। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। প্রয়োজনীয় জনবলের ঘাটতি নিয়ে চলছে দেশের বহু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এরই মধ্যে হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু শয্যা সংখ্যা বাড়ানোই বড় কথা নয়, মানসম্মত সেবা নিশ্চিত করাই চ্যালেঞ্জ। জিনিয়া কবির সূচনা রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে 50 শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকেন 120 থেকে 150 জন।
বহির্বিভাগে আসেন 800 থেকে 1000 রোগী। হাসপাতালটিতে চিকিৎসকের পদ 46টি, কর্মরত 21 জন। এর মধ্যে 5 জনই রয়েছেন প্রেষণে। নার্সের 34টি পদের মধ্যে শূন্য 2টি। তৃতীয় শ্রেণীর 109টি পদের বিপরীতে কাজ করছেন 70 জন। আর চতুর্থ শ্রেণীর 20টি পদের মধ্যে কর্মরত মাত্র 3 জন। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 50টা রোগীর জন্য খাবার দিই। যখন দেখা যায় যে একটা রোগী খাবার পাচ্ছে না বা বেশি গরিব টরিব, তখন আমরা অন্য রোগীদের কাছ থেকে অন্য রোগীকে একটু কমাই দিয়ে ওই রোগীদের একটু ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি। আমাদের 50 বেডের হসপিটাল হলেও প্রতিনিয়ত প্রায় 1 থেকে 150 রোগী ভর্তি থাকে। তো এই এত স্বল্প সংখ্যক জনবল নিয়ে আমাদের সেবা দিতে আমরা হিমশিম খেয়ে যাই। উপজেলা পর্যায়ের এমন পরিস্থিতিতে 50 শয্যার হাসপাতালগুলোকে প্রথমে 101 শয্যায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে স্বাস্থ্যমন্ত্রী জানালেন এটি আরও বাড়িয়ে 151 শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন আমরা 50 থেকে 101 শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালগুলি রূপান্তরিত করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 151 সিট বিশিষ্ট করব। সেখানে আমরা আরও বৃদ্ধি করতে চাই। জনবল সংকট নিরসনে নিয়োগ দেওয়া হচ্ছে 5000 চিকিৎসক। 5000 ডাক্তার নিচ্ছি, আরও 2500 টেকনিশিয়ান এবং 2500 নার্স নিয়োগের জন্য আমরা চিঠি পাঠাবো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইনশাল্লাহ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির আহমেদ বলছেন, প্রান্তিক পর্যায়ে হাসপাতালে শুধু শয্যা সংখ্যা বাড়ানোই বড় কথা নয়, বরং মানসম্মত সেবা নিশ্চিত করাটাই চ্যালেঞ্জ। শয্যা সংখ্যা বাড়াবো এই কথাটা শুনতে থাকি, এগুলো আমরা আগে অনেক শুনেছি, কিন্তু তাতে স্বাস্থ্য সেবার কোনো উন্নতি হয়নি। সুতরাং এক্ষেত্রেও এইটাকে সামনে নিয়ে না এসে বরঞ্চ বলতে হবে আমরা উপজেলার সামগ্রিক স্বাস্থ্য সেবার উন্নয়ন ঘটাবো। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত 17 বছর দেশের চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে। আগামী 3 বছরের মধ্যে দেশের সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স 151 শয্যা বিশিষ্ট করা হবে। সকালে ঝিনাইদহে ঝটিকা সফরে গিয়ে এমনটা বলেন তিনি। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে। সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতেও লুটপাট করা হয়েছে। দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যেই জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে। 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। এই বছর থেকে কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ কনস্ট্রাকশনে। দর্শক, টানা বৃষ্টিতে বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, জলাবদ্ধতার খবর জানাবেন, ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ শারমিন, বরিশালে সকাল থেকেই টানা বৃষ্টি। বলা যায় যে সকালবেলা যখন আমরা বাড়িতে থেকে বের হই কাজের জন্য, তখন কিন্তু বেশ ঝলমলে একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে বেলা 11টার দিকে বৃষ্টি শুরু হয়। মুষলধারে এই বৃষ্টি এক টানা প্রায় 4টা পর্যন্ত অব্যাহত থাকে এবং এখনও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে বরিশালের বিভিন্ন পয়েন্টে সড়কগুলো পানিতে তলিয়ে গিয়েছে, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং বরিশালের আবহাওয়া অফিসের যদি দেওয়া তথ্য জানাই, তাহলে বলতে হয় যে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 63 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে, যার মধ্যে আজ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্তই রেকর্ড করা হয়েছে 60 মিলিমিটার। অর্থাৎ মাত্র এই সময়টুকুতেই এই 60 মিলিমিটার বৃষ্টি হয়। তাহলে বুঝতে পারছেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সাধারণ মানুষজন যারা আছেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়েছেন। আমরা এই দুর্ভোগের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষজন যারা, তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু শুনতে চাই যে কীরকম পরিস্থিতি হয়েছে আজকে বর্ষার কারণে। সারাদিন বর্ষায় অনেক জনদুর্ভোগ হয়েছে। সারাদিনের জনদুর্ভোগের কথা বলে শেষ করা যায় না, কিন্তু আমাদের এই পশ্চিম বগুড়া রোডের বগুড়া রোডস্থ এখানে মুন্সিগিরেজ এবং সদরকালস স্কুলের সামনে যারা আছেন, স্কুলের শিক্ষার্থী হতে শুরু করে আপামর জনগণ সবাই এই জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছেন। বর্ষার কারণে পানি থই থই করতেছে, সব দিক থেকে জনদুর্ভোগ। মল্লিক রোডের বাসিন্দারাও এই জনদুর্ভোগের শিকার হচ্ছেন। এর কারণ হচ্ছে পরিকল্পিত জলাবদ্ধতার মানে ড্রেনেজ ব্যবস্থা এটা না থাকার কারণে। আমরা একটু অন্য আরও 2-4 জনের একটু কথা শুনতে চাই যে এই যে বৃষ্টি হলেই বরিশাল নগরীতে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়, বিভিন্ন রাস্তা তলিয়ে যায়।
কীরকম পরিস্থিতির সম্মুখীন হলো আপনার আমরা অফিস আদালতে আমরা যখন আসি তখন আমাদের আপনার নিয়মিত যেভাবে আসতে আমাদের উচিত অফিসে ড্রেস নিয়ে ঠিকভাবে আমরা পারি না। অনেক সময় আপনার হলো দেখা গেছে যে জুতা আমাদের ড্রেসের যে এগুলো নষ্ট হয়ে যায়। আসলে যে সরকারই আসুক না কেন পূর্ব পরিকল্পনার যথেষ্ট অভাব মনে হইতেছে। আমি একটু বৃষ্টি হইলে দেখা যায় বটতলা সহ এই অঞ্চলে বগুড়া রোড প্রচুর পরিমাণ পানি হয়ে যায়। এতে আমাদের বাচ্চা কাচ্চার যেরকম স্কুল কলেজে আসতে সমস্যা হয় তেমনি আমরা খুব ভোগান্তিতে পড়ি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন জনগণ আসলে সামান্য বৃষ্টি হলে ভোগান্তির সৃষ্টি হয়, এই জন্য তারা ড্রেনেজ ব্যবস্থা যেটি এটি উন্নয়নের দাবি জানান এবং যে ব্যবস্থাপনার উন্নয়ন যেন ড্রেনেজ ব্যবস্থাপনা যেন পরিকল্পিতভাবে করা হয়, তাহলে এই পানি জমার যে সমস্যা এটি দ্রুত সমাধান হবে। এই ছিল বরিশালের জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি। শারমিন। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। হবিগঞ্জের লাখায়ে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে অন্তত 15 জন। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামে সুমন মিয়া ও রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। আধা ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত 15 জনকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নোয়াখালীতে ট্রিপল মার্ডার মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আরও 3 জনকে দেয়া হয় যাবজ্জীবন। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। মামলার বিবরণে বলা হয়, 2016 সালের 21 মার্চ সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাসের সামনে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে বিরোধ হয়। এর জেরে রাজীব, ইয়াসিন ও ওয়াসিমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পরে নিহতের স্বজনরা হত্যা মামলা দায়ের করে। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হয় দুজনকে খালাস দিয়েছেন আদালত। হাম উপসর্গে প্রাণ গেছে আরও 6 জনের। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1101 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 99 জনের। একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা 809। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 17,880 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,42,797। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হন 1,24,457 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 1,19,939 জন। আরও অন্তত 2 বছর গ্যাস বিদ্যুতে ভোগান্তি পোহাতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে আমেরিকান চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, বিগত সরকারের ব্যর্থতায় জ্বালানি সংকট বর্তমান সরকারের ঘাড়ে চেপে বসেছে। তবে দ্রুত সময়ের মধ্যে সংকট সমাধানের চেষ্টা করছে সরকার। এ সময় মন্ত্রী আরও বলেন, ব্যাংক খাতে লুটপাটের কারণে অর্থের বিপুল ঘাটতি তৈরি হয়েছে, যা সরকারের একার পক্ষে মেটানো সম্ভব না। পাশাপাশি বিনিয়োগ এবং বাণিজ্যকে সহজ করতে নিয়ন্ত্রণ কমানো এবং আর্থিক সংস্কার কার্যক্রম চলছে বলেও জানান তিনি। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. মানে আর কি? দর্শক, গ্যাস সংকটের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহসান সাদিক। সাদিক, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট দেখা যাচ্ছে, তো নারায়ণগঞ্জের অবস্থা জানাবেন। শারমিন, দীর্ঘ 4 দিন পরে আমি যে স্থানটিতে আছি, যে আবাসিক এলাকায়, এখানে কিন্তু সকাল থেকে যে গ্যাসের দেখা পেলেও কিন্তু আসলে গ্যাসের তেমন একটি চাপ নেই বলে যে গ্রাহক রয়েছে তারা কিন্তু এই অভিযোগটি করছেন। এবং সেই সাথে একটি বিষয় যদি জানাই, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল। এখানে মূলত গ্যাস নির্ভর যে সকল শিল্প রয়েছে, এই গ্যাস না থাকার কারণে কিন্তু কয়েকদিন ধরে কিন্তু তাদের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং এক্ষেত্রে যদি একটি জানাই, তাহলে যে পোশাক নির্ভর পোশাক যে সকল শিল্প রয়েছে, এখানে মূলত একটি সময়ের মধ্যে কিন্তু তাদের যে শিপমেন্ট সেটি কিন্তু তাদেরকে দিতে হয়, এবং গ্যাস না থাকার কারণে তাদের যে উৎপাদন সেটি ব্যাহত হওয়ার কারণে বৈদেশিক যে ক্রয় আদেশ আছে এখানে কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সেই সাথে সিএনজি ফিলিং স্টেশনগুলিতে সর্বশেষ যদি ঘণ্টাখানেক আগের তথ্য যদি জানাই, তাহলে কিন্তু তারা 5 PSI গ্যাসে পাচ্ছেন। তবে বলছেন চাহিদার তুলনায় কিন্তু এটি আসলে
তো সব মিলে বলা যায় যে নারায়ণগঞ্জে গ্যাসের দেখা মিলল, গ্যাসের যে চাপ রয়েছে কাঙ্ক্ষিত সেই চাপটি এখন পর্যন্ত নেই। এবং শিল্প মালিকরা মূলত যেটি বলছেন, অতি দ্রুত যদি এই সমস্যাটি সমাধান করা না হয় তাহলে রপ্তানিতে একটি বিশাল প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা করছেন। তো বলা যায় এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ গ্যাস সংকটের পরিস্থিতির খবর। সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। কক্সবাজারে হোটেল মোটেল জোনে রাতের আধারে দখল হয়ে যাওয়া সরকারি প্লট উদ্ধারে চলছে অভিযান। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, অভিযান সম্পর্কে জানাবেন। অভিযান ঠিক আধা ঘন্টা আগে শুরু হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি মোবাইল কোর্ট উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। সেখানে তাদেরকে সহযোগিতা করার জন্য পুলিশ এবং অন্যান্য ইউনিটগুলো কাজ করছে। আমরা যেটি জেনেছি, গত শুক্রবার রাতে এখানে বিএনপি নেতা পরিচয়ে প্রায় 40 থেকে 50 জন লোক এসে তারা রাতারাতি এই কক্সবাজার হোটেল মোটেল জোনের একদম প্রাণকেন্দ্রে বলা যায়, এই প্রাণকেন্দ্রে প্রায় 10 একরের মতো, যদিও প্রথম দিকে তারা 3 একর ঘেরাও করছিলেন, পরে প্রায় 10 একরের মতো জমি এই জমিটা দখল করে ফেলেছিল এবং টিনের ঘেরাও দিয়ে দখল করার পরে এক ধরনের তুলপাট তৈরি হয়েছিল কক্সবাজারে। পরে সমালোচনার মুখে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদপত্র প্রকাশ হবার পর আজকে জেলা প্রশাসন সেটি উচ্ছেদে নেমেছেন এবং তারা যেটি বলছেন যে এই জমি যে কোনো অবস্থাতেই তারা দখল হতে দিবেন না। আমরা যেটি জানতে পেরেছি, এটি মূলত 2001 থেকে 3 সালের মধ্যে তৎকালীন বিএনপি জোট সরকারের সময়ে মূলত এটি আসলে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তির নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে এই প্লটগুলো পেয়েছিল অ্যাসালাম নামে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপ, এবং সেই অ্যাসালাম গ্রুপের প্লটই মূলত বিভিন্ন সময়ে গত সরকারের সময়ে দখলের চেষ্টা হয়েছিল। সর্বশেষ সেটি আসলে দখল ঠেকানো যায়নি। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকাল রাতে এই প্লটগুলো গত শুক্রবার রাতে দখল হয়ে গিয়েছিল এবং এটি দখল ঠেকানোর জন্য এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে উচ্ছেদ অভিযানের যিনি নেতৃত্ব দিচ্ছেন, না আমরা একটু বলতে চাই কতটুকু দখল হয়েছে কি জানাবেন প্লিজ? ধন্যবাদ। আমরা আসলে তিনি উচ্ছেদ অভিযান শেষ না করার আগ পর্যন্ত কথা বলতে চাচ্ছেন না এবং এই দখলকে ঘিরে আসলে এটি জেলা প্রশাসনের নাকের ডগায় বলা চলে, কিন্তু এটি রাতারাতি দখল হয়ে গেল এবং এই দখল ঠেকানোর জন্য তাদের যে কোনো তৎপরতা আমরা গত 2 দিন ধরে লক্ষ্য করতে পারি নাই। সেই জন্য আসলে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল এবং এখানকার যারা এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা অনুষ্ঠানটা দেখছি রাখাল নামে একজন ব্যক্তি রয়েছে, যিনি সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইতিহাসী মন্ত্রী সিকিউরিটি গার্ড হিসেবে আমাদের পরিচয় দেন। তার নেতৃত্বে মূলত আমরা বিভিন্ন যেটি জানতে পেরেছি, এখানকার বিভিন্ন ইউনিটের বিভিন্ন জায়গার বিএনপির যে বিভিন্ন পদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জড়িত রয়েছে। সব মিলিয়ে এই দখলকে ঘিরে দুই পক্ষের মধ্যে গতকালও তুমুল উত্তেজনা চলছিল। আজকে যদিও প্রশাসন উচ্ছেদ করছে, তবে এই উচ্ছেদ করে কতক্ষণ আসলে এটি দখল ঠেকানো যায় সেটি এখন দেখার বিষয়। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ক্রমাগত তীব্র হচ্ছে ভূগর্ভস্থ পানির সংকট। এর মধ্যে অন্যতম ঝুঁকিতে মুন্ডুমালা পৌর এলাকা। মাসের বেশিরভাগ সময় মিলছে না লাইনের পানি। চাহিদা মেটাতে অনেকেই বসাচ্ছেন ব্যক্তিগত গভীর নলকূপ। এতে সাময়িক সুবিধা পেলেও ক্রমাগত নিচে নামছে পানির স্তর। ফলে আগামীতে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। পৌরসভার লাইন আছে, বিলও দিচ্ছেন, তবু মাসের বেশিরভাগ দিনই পানি পাচ্ছেন না রাজশাহীর মুন্ডুমালার সাদিপুর মহল্লার শরীফুল ইসলাম। তাই বাধ্য হয়ে 3 প্রতিবেশী মিলে বসাচ্ছেন গভীর নলকূপ। পানির অভাব দূর করতে এখানকার আরও 40টি পরিবার বসিয়েছে সাবমার্সিবল পাম্প। একদিন ভালো করলে আবার 15 দিন নাই, এখন 15 দিন যাদের কিছু নাই তারা কিভাবে চলবে? পুরী থেকে থালি বাসন হাঁড়ি পাতিল মাঞ্জা ধোয়া কাপড় চোপড় করি আর খাওয়ার পানি খান মানুষের থেকে মোটর থেকে নিয়ে আসি। মাসিক বিল পরিশোধ করেও পানি না পাওয়ায় ক্ষুব্ধ নাগরিকরা। যদিও সংকট মেটানোর সুখবর নেই পৌরসভার কাছে। ব্যক্তিগত পাম্পের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্রমাগত নিচে নামছে পানির স্তর। অনেকেই মোটর স্থাপন করি, কিন্তু লেয়ারটা অনেক নিচে নেমে যাওয়ার কারণে মোটরগুলো মার খেয়ে যাচ্ছে, পানিগুলো সঠিকভাবে উত্তোলন হচ্ছে না। 150 টাকা, কারো কাছে 200 টাকা, কারো কাছে 100 টাকা, এই টাকাটা ওরা ন্যায্য আমাদের কাছ থেকে নিয়ে যায়।
পানি না পেয়েও আমরা টাকাটা আমরা দিচ্ছি। দিনে একবার 5 ঘন্টা পানি দিই, 2 বারের পানিটাকে একবার করছি, তারপরেও আমার এখানে 26-27টা গ্রাহক পানি পাচ্ছে না উঁচু নিচুর জন্য এবং পানি কম উত্তোলনের জন্য। কৃষিতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বিকল্প উপায়ের কথা জানিয়েছে জেলা প্রশাসন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সেই সাথে ব্যক্তি উদ্যোগে সাবমার্সিবল পাম্প স্থাপনেও থাকছে কড়াকড়ি। ফসল উৎপাদনের ক্ষেত্রে খালের পানি ব্যবহার করতে পারে, যাতে ভূগর্ভস্থ পানির উপর চাপ আপনার কমে যায় এবং কোথাও এবং এটি লিফটিংয়ের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর প্রক্রিয়া চলমান রয়েছে। যে ধানগুলোতে বেশি পানি প্রয়োজন সেগুলো থেকে কৃষকদেরকে নিরুৎসাহিত করে যে ফসলগুলোতে কম পানির প্রয়োজন সেই ফসলগুলোতে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন পুকুর, নালা ও বিলের মাধ্যমে পানি সংরক্ষণের উদ্যোগই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধানের পথ। ক্যানেলগুলো আছে সেগুলোকে সংরক্ষণ কিংবা নদীতে সংরক্ষণ করা, পুনর্খনন করা কিংবা ছাদের উপর যে পানিটা পড়ছে সেটা সরাসরি ভূগর্ভস্থে পৌঁছিয়ে দেওয়া, পুকুরের সংরক্ষণ, পুকুরগুলোকে হাজামাজা পুকুর যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা, সম্পূর্ণ মিলিয়ে কিন্তু সমন্বিতভাবে উদ্যোগ না নিলে কিন্তু এই সমস্যাটার সমাধান হবে না। সম্প্রতি রাজশাহীর 13টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত ও ঘোষণা করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।